জি ভাই। আচ্ছা, শুরু করে দেই। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে একটা ইকুয়েশন দেখছিলাম যে সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা, যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। এরকম হচ্ছে আমরা একটা ব্যবকলনীয় সমীকরণ দেখছিলাম। আচ্ছা, তো সেই সমীকরণ দিয়ে আমি হচ্ছে এক্সাম্পল দিই নেই, এক্সাম্পলটা হচ্ছে এখন লেখো। ভাই, এটা চ্যাপ্টার কত জানি? চ্যাপ্টার 8 ভাইয়া। টেন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 1000 এক্স ইকুয়ালস টু 0। এই স্পন্দনের বিস্তার যদি এত হয় তাহলে সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ কত? তোমাদের তোলা হয়ে গেলে বলবো, আমি অঙ্কটা হালকা একটু দেখাই দিব। জি ভাইয়া, তোলা হয়ে গেছে। আচ্ছা, দেখি আমাদেরকে যে ইকুয়েশন গুলা দেওয়া থাকবে সেই ইকুয়েশন গুলাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ফলাইতে হবে। আমরা এর আগের অঙ্কেও দেখছি যে তোমার এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এই যে সূত্র, এই সূত্র অনুসারে আমাদেরকে এটা ফালাইতে হয়, বা যে ইকুয়েশন গুলা দেওয়া থাকে যখন যেটা চাবে, তো এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম এটা অনুসারে সাজাইতে হবে। এইখানে দেখি প্রথমে কি কোনো সংখ্যা আছে? না, এখানে কত আছে? 1 আছে। তার মানে এখানে আমাদেরকে 10 রাখা যাবে না, এখানে 1 আনতে হবে। সো এখানে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাইলে 10 10 কাটাকাটি করে শুধুমাত্র এখানে 1 থাকবে। তার মানে উভয় জি পক্ষকে ভাইয়া। 10 দ্বারা ভাগ করবো। 1000 কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 100। আচ্ছা, রাফি এই জিনিসটা কি বুঝতে পারছি যে এখানে আমাদের 1 আছে, তাই আমাদের এখানে 1 আনতে হবে। এখানে 1 আনতে হলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটাকে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা কাটাকাটি চলে যায়। আচ্ছা, এই জিনিসটা এখানে লিখলাম। ওকে, এখন এটাকে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে যদি তুলনা করি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মিলছে। এইখানে কি বসবে? এটা হচ্ছে ওমেগা সামথিং ইনটু এক্স। তার মানে এই যে পোর্শনটুকু কনস্ট্যান্ট পার্টটুকু রয়েছে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত? এটা হচ্ছে ওমেগা। তার মানে আমরা কি পাই যাচ্ছি? ওমেগা স্কোয়ার সমান সমান 100। সুতরাং ওমেগা সমান সমান 10। এখান থেকে এই ভ্যালুটা পাইলাম। এখন 1 নম্বর প্রশ্ন কি বলছে? সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগের সূত্র কি? ওমেগা এ। ওমেগার ভ্যালু কত? 10। এর ভ্যালু মানে কি? বিস্তার। এই যে প্রশ্নে কত দেওয়া আছে? 0.5। যেটা আসবে সেটা অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ ত্বরণ এম এক্স। এম এক্স এর সূত্র কি? মাইনাস ওমেগা স্কোয়ার এ। মাইনাস লিখলাম, 10 স্কোয়ার লিখলাম, এর ভ্যালু হচ্ছে এত, যেটা আসবে সেটাই অ্যান্সার। তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো? প্রথমে যেই ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। তুলনা করার জন্য এখানে 10 ছিল প্রথমে, তাই প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ করে দিছি। 10 দিয়ে ভাগ করলে আমাদের এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আসতেছে, যেখানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এই পোর্শনটুকু হচ্ছে ওমেগা স্কোয়ার, এটার সাথে মিলে গেছে। এখান থেকে ওমেগার ভ্যালু বের করলাম, দেন ভি ম্যাক্স আর এম এক্স এর সূত্র বসালাম, জাস্ট ভ্যালু ইনপুট করলাম। লিখে ফেলো ঝটপট। লেখা হয়েছে ভাইয়া। ওকে।
একটি 2.5 কেজি ভরের বস্তু প্রতি সেকেন্ডে 3 বার স্পন্দিত হয় যখন সাম্যাবস্থা থেকে এর সরণ 5 সেন্টিমিটার হয় তখন এর ত্বরণ বের করতে বলছে এবং ক্রিয়াশীল পুনরায় বল কত সেটা বের করতে বলছে। আচ্ছা, খুবই নরমাল জিনিস বা খুবই কমন জিনিস। আমাদের প্রথমে চাইছে ত্বরণ, এরপরে চাইছে ক্রিয়াশীল বল, পুনরায় বল। এটা হচ্ছে একটা জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য ওয়ার্ডটা বলছে। মেইন কথা হচ্ছে চাইছে হচ্ছে তোমাদের বল। আচ্ছা, আমরা অঙ্কটা একটু করি। দাঁড়াও, প্রথমে এখানে যে জিনিসটা দেখবো যে এখানে কি বলা হয়েছে, তোমার প্রশ্নে দিয়ে দেওয়া আছে যে 1 সেকেন্ডে কতবার স্পন্দিত হয়েছে, 1 সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়েছে। এক সেকেন্ডে যতবার স্পন্দিত হয় সেটাই হইতেছে তার কম্পাঙ্ক। এফ হচ্ছে 3 পার সেকেন্ড। এখানে যদি বলতো 1 মিনিটে 3 বার স্পন্দিত হয় তাহলে আমরা লিখতাম 3 পার মিনিট, এখানে মিনিট দিয়ে পার দিতাম। আচ্ছা, 1 সেকেন্ডে যতবার সে কম্পাঙ্ক করবে ততটুকুই হচ্ছে তার হচ্ছে কম্পাঙ্ক। এফ এর ভ্যালু আমরা জানি। আচ্ছা, এরপর আরেকটা কথা বলছে যে সাম্যাবস্থান থেকে যখন 5 সেন্টিমিটার সরণ হয়, সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নিলাম, সাম্যাবস্থান থেকে যখন 5 সেন্টিমিটার সরণ হয় তখন ত্বরণ চাইছে। আচ্ছা, ত্বরণের সূত্র কি জানি, ত্বরণ এই সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ওমেগা সমান সমান কি জানি, 2 পাই এফ তার হোল স্কয়ার ইন্টু এক্স। এখন জাস্ট ভ্যালু বসাই দিব। এফ এর ভ্যালু কত, 3 হোল স্কয়ার ইন্টু এক্স এর ভ্যালু কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার দেখি। 2 নাম্বারতে কি চাইছে যে ক্রিয়াশীল পুনরায় বল, বল চাইছে। বলের সূত্র কি, বল সমান এফ সমান সমান এম এ। এর ভ্যালু কি, এই যে এখান থেকে জানো। এম এর ভ্যালু কি প্রশ্নে দেওয়া আছে, 2.5 কেজি। যেটা আসবে সেটাই অ্যান্সার, অ্যান্সারটা মাইনাস আসবে। এই মাইনাস দ্বারাই বুঝাচ্ছে যে জিনিসটা হয়তো সাম্যাবস্থান থেকে এই যে 5 মিটার এইদিকে সরণ ঘটছে, যে এখন এইখান থেকে সে আবার পিছন দিকে ব্যাক করতেছে। এই যে পিছন দিকে ব্যাক করতেছে, বলটা পিছন দিকে হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে মাইনাসটা বসাচ্ছে, আর কিছুই না। এই মাইনাস চিহ্ন দ্বারা বুঝাবে যে এটা হচ্ছে পুনরায় বল। মাইনাস চিহ্ন দ্বারা যে জিনিসটা বুঝাবে সেটা হচ্ছে পুনরায় বল, যেটাই আমাদের প্রশ্নে চাইছে। আপনাদের এই জিনিস বোঝা হয়ে গেলে, করা হয়ে গেলে আমাকে একটু জানাবো। রাফি, কোনো জায়গায় কোশ্চেন থাকলে বলবো। ভাই উপরেরটা একটু সমস্যা আছে, 1 কোনটা নম্বরটা। কোনটা, এইটা? না না না, এই যে ডানেরটাই ভাই, ওই যে 1 নম্বরটা। জি জি, আরেকবার একটু রিপিট। আচ্ছা আচ্ছা, প্রশ্নে দেখো বলে দিছে একটা লাইন যে 1 সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়। এটাই হচ্ছে আমাদের হিন্টস যে 1 সেকেন্ডে যতবার স্পন্দিত হবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। 3 বার স্পন্দিত হয়েছে তাই 3 হচ্ছে তার কম্পাঙ্ক, আর কম্পাঙ্ককে আমরা এফ দিয়ে লিখি। ওকে, দেন প্রশ্নে দেখো বলা আছে যে সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার সরণে ত্বরণ বের করো। এই যে সাম্যাবস্থান মানে এই যে স্থির অবস্থান, এই স্থির অবস্থান থেকে যখন 5 মিটার সরে যাবে তখন অ্যাকচুয়ালি এই পয়েন্টে তার ত্বরণটা কত সেটা বের করতে বলছে। ত্বরণের সূত্র আমরা জানি, এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ওমেগার ভ্যালু কি জানি, ওমেগা সমান সমান আমরা জানি 2 পাই এফ, থার্ড চ্যাপ্টারের সূত্র থেকে। এফ এর ভ্যালু কত, এই যে এফ এর ভ্যালু জানো। এক্স এর ভ্যালু কত, এই যে এক্স এর ভ্যালু জানো, জাস্ট বসাবা, ত্বরণ বের করে ফেললা। দেন এই ত্বরণ ইউজ করে তুমি বল এফ সমান সমান এম এ বের করবা, ওখানে দেখবা মাইনাস আসতেছে। এই মাইনাসটাই ইন্ডিকেট করে যে এটা হচ্ছে পুনরায় বল বা পিছন দিকের বল। ওকে, এটুকু বোঝা হয়ে গেছে আপনাদের? তোলা হয়ে জি গেলে, ভাই। বোঝা হয়ে গেলে আমাকে একটু বলবো। সিয়াম এন্ড রাফি, ভাই এটার কোশ্চেনটা আরেকবার একটু দেখাবেন। কোনটা 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 একটু আবার বলো, আবার বলো। কোশ্চেন ভাই, কোশ্চেনটা একটু আরেকবার দেখ। কোশ্চেন, অবভিয়াসলি, হ্যাঁ। জি। ভাইয়া দুটো ভাই আপনার ভাইয়ের বিকাশ নম্বরটা ভাই দিয়ে দেন আবার। আচ্ছা।
ভালো কথা মনে করছো সিয়াম, থ্যাংক ইউ। আপনারা যদি পারেন একটু পেমেন্টটা যথাসম্ভব একটু তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করেন। নাহিমের যে কি অবস্থা হবে, ও একটা ক্লাস করতেছে না, ওর যে কি অবস্থা হবে পরে ভিডিও দেখে কি বোঝা যায় আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা তুলে ফেলো। 0.17 মিটার বিস্তার এবং 0.84 সেকেন্ড পর্যায়কাল সহ সরল ছন্দিত স্পন্দনে মিটার বিস্তার ও 0.84 সেকেন্ড পর্যায়কাল সহ একটি বস্তু সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হয়। 1 নাম্বার প্রশ্ন তার কম্পাঙ্ক চাইছে, 2 নাম্বার প্রশ্ন তার কৌণিক কম্পাঙ্ক চাইছে। আরো কি কি চাইছে? সময়ের অপেক্ষক হিসাবে, মানে এরপরে যেই সূত্রগুলো আমরা ইউজ করব সেখানে অপেক্ষক থাকবে কি সময়, সময়ের অপেক্ষক হিসাবে স্থানাঙ্ক, বেগ, ত্বরণের রাশিগুলো লিখো। আচ্ছা, আপনাদের লেখা শেষ হয়ে গেলে আমাকে বললেন। হয়েছে ভাই। ওকে, আচ্ছা প্রথমে এখানে দেখি আমাদের কম্পাঙ্ক চাইছে। আচ্ছা এখানে ফার্স্টে কি দেওয়া আছে দেখি তো, পর্যায়কাল মানে কি, ক্যাপিটাল টি সমান সমান 0.84 সেকেন্ড, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। কম্পাঙ্কের সূত্র কি, এফ সমান সমান 1/টি। বাচ্চাকালের সূত্র শিখে যে পর্যায়কাল যদি দেওয়া থাকে কম্পাঙ্ক বের করার সূত্র হচ্ছে ওইটার ইনভার্সটা, তাহলে 1/0.84 যদি আমরা করে দেই এখান থেকে হচ্ছে আমরা কম্পাঙ্ক পেয়ে যাব। কম্পাঙ্ক আসবে 1.19 হার্জ। আচ্ছা কম্পাঙ্ক এটা পেয়ে গেলাম। এখন চাইছে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা কৌণিক কম্পাঙ্ক সূত্র কি? কৌণিক কম্পাঙ্ক হচ্ছে এই যে ওমেগা। কৌণিক কম্পাঙ্কের সূত্র হচ্ছে ওমেগা। এটার সূত্র হচ্ছে 2πf, যেটা সেকেন্ড চ্যাপ্টারে তোমরা জেনে আসছো। 2 এর ভ্যালু জানো, পাই এর ভ্যালু জানো, 1.19 বসায় দিবা, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিসের কম্পাঙ্ক? এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটা আসবে কিসে, এককটা কি? এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এককে। এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এককে কৌণিক কম্পাঙ্ক আসবে। ওকে, এইটুকু পর্যন্ত কি বোঝা হয়েছে? বোঝা হয়ে গেলে আমরা সামনে যাব। জি ভাই। আচ্ছা এরপরে কি বলছে যে সময়ের অপেক্ষক হিসাবে, একটু দাঁড়াও হল ভাই লোক। হ্যাঁ, সময়ের অপেক্ষক হিসাবে তোমার চাইছে স্থানাঙ্ক। আচ্ছা স্থানাঙ্ক মানে অ্যাকচুয়ালি তার পজিশন চাইছে।
পজিশন মানে সে যে এই যে সাম্য অবস্থা থেকে আসে, সাম্য অবস্থান থেকে সে অ্যাকচুয়ালি কতটুকু সরছে বা এখন কোন পজিশনে আছে, এখন কি এখানে আছে না এখন সে এইখানে আছে, এই পজিশনটুকু তার চাইছে, মানে সাম্য অবস্থান থেকে তার সরণ চাইছে। আচ্ছা, সরণ বের করার সূত্র আমরা কি জানি, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমরা একদম প্রথম দিন দেখে আসছি এই সূত্রটা। আচ্ছা, এখানে দেখো এ মানে কি বিস্তার, যেটা প্রশ্নে বলে দেওয়া আছে 0.17, সাইনের চাটায় রাখলাম। ওমেগার ভ্যালু এই যে কিছুক্ষণ আগে বের করলাম, ওমেগার ভ্যালু, ওমেগার ভ্যালু হচ্ছে তোমরা এখান থেকে এই যে 2 নম্বরে এখানে যে বের করলো ওমেগা সমান সমান 2πf, এই ওমেগার ভ্যালুটা ইউজ করবা। এখানে যদি তুমি ওমেগার ভ্যালু বসাও কোনো সমস্যা নাই, টি এর কোনো একটা ভ্যালু থাকবে না। সাপোজ ধরো এখানে ওমেগার ভ্যালু বসাইলাম, ওমেগার ভ্যালু আমি লিখে দিচ্ছি, ওমেগার ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 7.48। এই যে টি রেখে দিলা এবং ডেল্টা এই দুইটা রেখে দিলা, কারণ কি এইটার প্রশ্নে কোনো মান দেওয়া নাই, এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই যে সময়কে অপেক্ষক হিসাবে রেখে রাফি, হ্যালো রাফি, বল। হ্যাঁ শুনে। কিরে কোর্সটা কিনবি না? হ কোর্স নাই কিছু মতো তো কোনো পেলি না। পাত্তা পাইতাছি না রে ভাই। হয়তো অয় কিছু জানাই নাই, তুইও জানাইলি না পরে কিছু আর। সরি, হ্যালো। আচ্ছা পরে দেখি মেসেজ এই করাস যে নাই? কথা শোনা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এই যে দেখো যে এই যে এখানে সময়টার কোনো চেঞ্জ করতেছি না, আমার যদি সময়ের ভ্যালু প্রশ্নে দেওয়া থাকতো, যে প্রশ্ন যদি বলে দেওয়া থাকতো যে 4 সেকেন্ড পর এই সরল দোলকটা কোন পজিশনে থাকবে, তখন এই 4-এর ভ্যালুটা আমরা এখানে বসাইতাম। সো এই যে আমরা যে ফাংশনটা পাচ্ছি সেখানে সময়ের উপরে নির্ভর করতেছে, মানে সময়ের ভ্যালু আমরা বসাইতে পারবো। এইটাই হচ্ছে সময়কে অপেক্ষক হিসেবে স্থানাঙ্কের রাশিমালা বা সরণের রাশিমালা। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নে চলে যাই, যে বলছে কি বেগ, বেগের জন্য আমরা সূত্র কি জানি, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, যখন সময় অপেক্ষক তখন হচ্ছে সমীকরণ এটা, যখন সময় অপেক্ষক না বলে দেওয়া থাকবে, জাস্ট বেগের ভ্যালু বের করা বলে দেওয়া থাকবে, তখন ভি ম্যাক্স সমান সমান আমরা জানি ওমেগা এ। এই সূত্রগুলা বসায় আমরা বের করব। যেহেতু এখন সময়কে অপেক্ষক হিসেবে বলছে, তার মানে আমাদের এই বেসিক ইকুয়েশনে চলে যেতে হবে। আচ্ছা, ওমেগার ভ্যালু কি তোমরা জানো, 7.48। এর ভ্যালু কি বিস্তার সেটা জানো, 0.17। কজের জায়গায় রাখলা, ওমেগার ভ্যালু 7.48, টি প্লাস ডেল্টা। এই যে এগুলা জাস্ট গুণ, এগুলা গুণ করে বসাই দিবা, এইখানের এইটুকু যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। এইখানেও বিভিন্ন সময় যেই সময় চাবা সেই সময়ের ভ্যালু এখানে ইনপুট নিবে, 4 সেকেন্ড 5 সেকেন্ড, এই যে ইনপুট নিতে পারতেছে, তার মানে এই ফাংশনটা হচ্ছে সময়ের উপর নির্ভরশীল, তাই এটাকে সময়কে অপেক্ষক হিসাবে ধরে বেগের রাশিমালার সমীকরণ। 3 নাম্বার, যখন হচ্ছে ত্বরণ বের করতে বলবে তখন হচ্ছে আমরা সেই বেসিক ইকুয়েশন বের করব, ওমেগা টি প্লাস ডেল্টা। ওমেগার ভ্যালু কত জানো, এর ভ্যালু কত জানো, সাইনের এগুলা রাখলা, ওমেগার ভ্যালু জানো প্লাস ডেল্টার ভ্যালু জানো, এইখানেও সময়কে ইনপুট হিসেবে নিতে পারবা। তাই এইটা হচ্ছে সময়কে অপেক্ষক হিসেবে ধরে ত্বরণের রাশিমালা। তোমরা কি এই 3টা জিনিস বুঝতে পারছো নাকি পারো না, আমাকে একটু বইলো। ভাইয়া পারছি লাস্টেরটা ভাইয়া। বুঝিনি। আচ্ছা আচ্ছা, এই লাস্টেরটা এই যে দেখি, প্রশ্ন চাইছে সময়ের অপেক্ষক হিসেবে ধরে সরণ, বেগ, ত্বরণের সমীকরণ বের করতে। আচ্ছা, ত্বরণের এই সমীকরণটা পাইছি কো, এগুলো সবগুলো হচ্ছে বেসিক ইকুয়েশন, এগুলো হচ্ছে তোমাদের প্রথম ক্লাসগুলো যখন পড়াইছি খাতায় খুলে দেখো যে এটা হচ্ছে একদম প্রথম ক্লাসের সূত্র। এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি এটা, দেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি এটা। এখন জাস্ট এখানে ভ্যালু ইনপুট করব, ওমেগার ভ্যালু কত, এই যে 7.48 ইনপুট করলাম, স্কোয়ার দিলাম। এর ভ্যালু কত প্রশ্নে বিস্তার দেওয়া আছে, এখানে ওমেগার ভ্যালু কত সেটাও জানো, জাস্ট লিখে এই দুইটা গুণ আকারে লিখবা, আগে একটা মাইনাস চিহ্ন থাকবে কজ এখানে মাইনাস আছে, আর সাইনের এই পোর্শনটুকু এইভাবেই রেখে দিবা, যেটা আসবে সেটাই অ্যান্সার। ওকে, আর ভাইয়া স্থানান্তর এটা আরেকবার একটু বলো। স্থানাঙ্ক এটা, ওকে। স্থানাঙ্ক মানে বলতে বুঝাইছে সে অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে। আমরা স্থানাঙ্ক কোথায় ব্যবহার করতাম, এই যে গ্রাফ পেপারে, যে এই যে 2,4 বিন্দু, এই হচ্ছে 2,4 বিন্দু, এই 2,4 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4। তার মানে স্থানাঙ্ক মানে আমরা বুঝাতে চাচ্ছি ওয়ান কাইন্ড অফ পজিশন। আচ্ছা, পজিশন মানে কি? এই যে সাপোজ ধরো তোমার একটা সরল দোলক আছে, এই সরল দোলকটা তুমি এখান থেকে একটু টান দিয়ে নিয়ে এইভাবে ছেড়ে দিলা, সরল দোলকটা এখানে এখানে নিয়ে তুমি ছেড়ে দিলা, তার মানে সাম্যাবস্থান থেকে সরল দোলকটা সরণ ঘটছে কতটুকু? এইটুকু। তার মানে সরল দোলকটার পজিশন ছিল আগে এইখানে, এখান থেকে পজিশন চেঞ্জ করে এখন আসছে হচ্ছে এই বরাবর এইখানে। তার মানে এই যে পজিশন চেঞ্জ হচ্ছে মানে আলটিমেটলি সাম্যাবস্থান থেকে তার সরণ বের করতে বলছো। এই সাম্যাবস্থান থেকে সরণ বের করার সূত্র এটা হচ্ছে x = a sin omega t। জাস্ট ভ্যালু ইনপুট করে দিবা। আচ্ছা, আপনাদের যদি এটা বোঝা হয়ে যায় আমি নেক্সট টাইপে চলে যাব। নেক্সট টাইপটা কত আমাকে কাইন্ডলি কেউ একটু বলবেন? একটু ভাই লোক বলো যে টাইপটা কত হবে? 6 ভাইয়া। টাইপ 6 হবে, ওকে। টাইপ 5 তো ভাই মনে হয় পড়ার নাই, টাইপ 4 পর্যন্ত করা আছে। টাইপ 5 পড়াইছি, তুই হয়তো ছিলি না। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটাই টাইপ 5। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি হ্যাঁ কেস ওইটা ওয়ানটা। করাই। আচ্ছা সমস্যা নেই, তোমরা এখানে লিখে নিও। কেস ওয়ানে আমরা দেখি যে আহ, স- সরল দোলন গতির পর্যায়কাল। সরল দোলন গতির পর্যায়কাল। আচ্ছা, পর্যায়কাল বের করার সূত্র কি? টি সমান সমান টুয়াইস পাই ইন্টু রুট ওভার এল বাই জি। ওকে, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রের মধ্যে একটু ঝামেলা কোন জায়গায়, যে এল এর ভ্যালুটা। এল কি বুঝাচ্ছি, এই যে সরল দোলক গতিটা যেই সুতার মাধ্যমে যুক্ত, সেই সুতার দৈর্ঘ্য সাপোজ ধরো স্মল এল। আর এই যে সরল দোলকটা তার নিজস্ব একটা ব্যাসার্ধ আছে না, এই যে এইটুকু পর্যন্ত ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সাপোজ ধরো আর। তার মানে টোটাল এই পয়েন্ট থেকে একদম এই মিডল পয়েন্ট পর্যন্ত দূরত্বটা কত? এল প্লাস আর। এটাই হচ্ছে সরল দোলক গতির কার্যকর দৈর্ঘ্য। এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, যেই স্থানে সরল দোলক গতিটা এইভাবে দুলতেছে সেই স্থানের ত্বরণ যদি দেওয়া থাকে, তাহলে ইজিলি তোমরা সরল দোলক গতির স্থানাঙ্কটা বের করতে পারবা। আচ্ছা, এখানে ঝামেলাটা হয় যে জিনিসটাতে, যে যখন তোমাকে হচ্ছে এইটাতে তুমি একাধিক সরল দোলক গতি ইউজ করতে পারো, মানে একটা সরল দোলক গতির সাপেক্ষে আরেকটা সরল দোলক গতির দোলনকাল তোমরা বের করতে পারো। সেটা কিভাবে দেখো, যে সাপোজ ধরো আমার হচ্ছে এই একটা সরল দোলক গতি, সে দুলতেছে, তার একটা টাইম দেওয়া আছে, তার একটা দৈর্ঘ্য দেওয়া আছে। এইখানে আরেকটা সরল দোলক গতি, সে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা তার দেওয়া আছে কিন্তু তার টাইমটা কত সেটা দেওয়া নাই, সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য, এবং দুইটা সরল দোলক গতি একটা রুমের মধ্যে করা হচ্ছে বা একটা একই প্লেসে করা হচ্ছে, যে এমন না একটা ভূপৃষ্ঠে করা হচ্ছে আরেকটা ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে করা হচ্ছে, এমন না। দুইটা একই সমতল পৃষ্ঠে করা হচ্ছে। যে সাপোজ ধরো একই রুমে সিয়াম এটা নিয়ে দোলনকাল বের করতেছে, এটা রাফি এভাবে দোলনকাল বের করতেছে। তো সিয়াম এটার দোলনকাল জানে বাট রাফি এটার দোলনকাল জানে না। এখন কি করব? সিয়ামেরটার সাপেক্ষে রাফিটার দোলনকাল বের করার ট্রাই করব। সেটা কিভাবে? আমরা T1/T2 করব। ওই কি কোনি হবে নাকি? না 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 না, T1 এর ভ্যালু আমরা কি জানি? 2 পাই ইন্টু রুট ওভার L1 ডিভাইডেড বাই জি, 2 পাই ইন্টু রুট ওভার L2 ডিভাইডেড বাই জি। আচ্ছা, এই যে টি এর ভ্যালু আমরা এখান থেকে জেনে আসছি যে 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, সেই সূত্রটাই আমরা এখানে প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই করে দিলাম। এটার জন্য অ্যাপ্লাই করলাম, এটার জন্য অ্যাপ্লাই করলাম। এখন ভাই আপনি এটা লিখতে পারছেন কিভাবে যে T1/T2? এটা তো আমার শর্ত নাই যে দুটো অনুপাত না না, আকারে আছে। হ্যাঁ, জাস্ট অনুপাত আকারেই করে দিচ্ছি। যে সাপোজ ধরো আমি বলে দিলাম যে রাফির দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, রাফির উচ্চতা হচ্ছে 5 মিটার এবং রাফির বয়স হচ্ছে 20 বছর। আচ্ছা, সিএম এর দৈর্ঘ্য কত? সিএম এর দৈর্ঘ্য 4 মিটার। সিএম এর বয়স কত আমরা জানি না। তাই আমরা এখন যদি এইগুলার অনুপাত বের করতে চাই, এই বয়সকে বয়স দ্বারা ভাগ করব, এই উচ্চতাকে উচ্চতা দ্বারা ভাগ করব। এটা জাস্ট আমরা নর্মালি ওই মানে এটা ম্যাথমেটিক্যালি আমরা করতে পারি, যে বয়সকে বয়স দ্বারা ভাগ, উচ্চতাকে উচ্চতা দ্বারা ভাগ। এটা কোনো সূত্র বা নিয়মের মধ্যে পড়ে না, এটা আমরা চাইলেই করতে ঠিক পারি। আছে।
ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। এই যে আমরা সময় তাদের নিজস্ব সময় দিয়ে ভাগ করলাম এবং তাদের নিজস্ব সময়ের ফর্মুলা এখানে লিখে ফেললাম। 2 পাই এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, তাই এটা 2 পাই থাকবে, কেটে কেটে দিলাম। যেহেতু দুইটা জিনিস একই রুমে করা হচ্ছে, সিয়াম এবং রাফি একই রুমের মধ্যে আছে, তার মানে ওই রুমে জি এর ভ্যালুও সেম, তাই জি এর ভ্যালু কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি L1 আর L2, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি √L1/L2। তাহলে সূত্রটা দাঁড়াইলো T1/T2, না T2/T1 রাখো, T2/T1 সমান সমান √L2/L1। এখানে T1 এর ভ্যালু জানো, এই যে T1 এর ভ্যালু জানো, এই T1 এর ভ্যালুটা এটার সাথে গুণ হয়ে গেলে এখানে সবগুলা ভ্যালু জানো, দেন T2 এর ভ্যালু বের করতে পারবা। এইভাবে একটা সরল দোলক গতির সাপেক্ষে একটা সরল দোলক গতি দোলনকাল বের করা হয়। আচ্ছা, এখন আপনারা একটা ম্যাথ করে দিবেন, ম্যাথ করবেন, বাট ম্যাথটা হচ্ছে আমি আগে দেখিনি, আমি ম্যাথ ভুলে গেছি রে ভাই। ভাইয়া ভাই একটা প্রথমটা প্রশ্ন, আরেকবার একটু রিপিট করেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, বলো 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 বলো। ভাই বললেন যে দুটি একই জায়গায় আছে, মানে একই ভূপৃষ্ঠে বা একই প্লেসে সরলদোলকটা করা হচ্ছে। আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ভাই একটা ভূপৃষ্ঠে আরেকটা যদি আমার পাহাড়ের উপর করা হয়, তাহলে ডিফারেন্সটা আমার কি হতো? আমার অভিকর্ষ এই যে ত্বরণ এটা বা কেস ইয়াটা। টুতে, এটা কেস টুতে আসবে, যে আমরা ঠিক আছে। সরলদোলক গতিকে পাহাড়ের উপরে বা ভূপৃষ্ঠ থেকে নিচে বা মাটির নিচে নিয়ে যাব, তো তখন অ্যাকচুয়ালি সরলদোলকটা কি পরিবর্তন হবে, এটা আসতেছে। আচ্ছা রাফি, তোমার কোশ্চেনটা জানি কোন জায়গায় ছিল, একটু আবার বলো তো ভাইয়া। রাফি, ভাইয়া ভাইয়া, ওই যে প্রথম দিকে লিখছিলেন যে সূত্রটা লিখে দিছিলেন যে, হ্যাঁ এই জায়গায় এই জায়গায় আচ্ছা আরেকবার দেখো, একটু রিপিট। সূত্র হচ্ছে আমাদের এইটা। তো এখানে 2 পাই এর ভ্যালু তো হচ্ছে, এটা তো জানা, 2 এর ভ্যালু জানো, পাই এর ভ্যালু জানো, জি এর ভ্যালু 9.8 জানো। আচ্ছা, এলটা কোথা থেকে আসবে? এলটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। তোমাকে মাঝে মাঝে প্রশ্নে ডিরেক্ট বলে দিবে যে একটা সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, তখন হচ্ছে তুমি ডিরেক্ট এল এর ভ্যালু 40 বসাইলা। কিন্তু তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে যেই সরল দোলকটা রাফি নিয়ে ব্যবহার করতেছে, সেই সরল দোলক রাফি প্রথমে সুতাটার দৈর্ঘ্য মাপছে, সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, এরপর যে সরল দোলকটা ব্যবহার করছে সেই দোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.2 সেন্টিমিটার, তাহলে তাকে সরল দোলক গতির পর্যায়কাল বের করতে হবে। তখন সূত্রটা কি হবে? এইটা। কিন্তু তখন এল এর ভ্যালু কি হবে? এই দুইটা ভ্যালুর যোগফল, মানে এই সুতার দৈর্ঘ্য প্লাস এই যে এইটুকু ব্যাসার্ধ, এই টোটালটুকুর মিলে হবে কার্যকর দৈর্ঘ্য। একদম মাথা থেকে এই ব্যাসার্ধ পর্যন্ত হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, ববের দৈর্ঘ্য হচ্ছে স্মল আর, এই দুইটা যোগ করলে আমরা পাবো কার্যকর দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই। 40 সেন্টিমিটার দীর্ঘ একটি আপনারা ম্যাথটুকু তুলে ফেলেন, আমি করাই দিচ্ছি। 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক 1 মিনিটে 40 বার দোলন দেয়। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয়, তবে 60 বার দুলতে কত সময় দিবে? ভাই ডাইরেক্ট সূত্রটা বসিয়ে দিব আমি। আহ এত সস্তা হলে তো ভাই ভালোই ছিল। বেশ মানে সূত্রে যা যা আছে সব ইনফরমেশন তো এখানে দেওয়া আছে। হুম, ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে দেওয়া আছে, ওয়ান কাইন্ড অফ।
আপনাদের তোলা হয়ে গেলে আমাকে একটু বলবো। আমি হয়েছে একটা ভাই। জিনিস দেখো। ভাইয়া হয়েছে ভাইয়া। আচ্ছা, একটু হলো। আচ্ছা, প্রথমে কি বলছে যে তবে 60 বার দুলতে কত সময় নিবে। আমরা ভুলে যাব যে 60 বার দুলতে, 5 বার দুলতে, 100 বার দুলতে এই কথাটা আছে। আমাদের প্রথমে বলা আছে একটা সরল দোলক দৈর্ঘ্য আগে 40 সেন্টিমিটার ছিল, 40 সেন্টিমিটার থাকলে সে 1 মিনিটে 40 বার দোলে। এরপর সেটাকে যদি টেনে 160 সেন্টিমিটার লম্বা করা হয় তাহলে কত সময় লাগবে, মানে পর্যায়কাল চাইছে। পর্যায়কালের সূত্র কি? টি2 সমান টি1 বাই টি2 বাই টি1 সমান সমান √L2 বাই L1। ওকে, এখন আমরা টি2 এর ভ্যালু যেহেতু আমরা বের করব, তাহলে আমরা লিখবো টি2 সমান সমান টি1 ইন্টু √L2 বাই L1। জাস্ট টি1 টা এই পাশে আর গুণ করে নিয়ে নিছি। আচ্ছা, L1 এর ভ্যালুও জানো, L1 এর ভ্যালু কত? 40 সেন্টিমিটার। L2 এর ভ্যালু কত? 160 সেন্টিমিটার, প্রশ্নে বলা দেওয়া আছে। এখন টি1 টা আমাদের বের করতে হবে, মানে টি1 এর ভ্যালু তো এখানে এই যে এই লাইনটা থেকে আমাদের টি1 এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে যে অঙ্কটা করাইলাম, প্রথম যে অঙ্কটা, যে আমি বলে দিলাম যে 1 মিনিটে বা 1 সেকেন্ডে যতবার দোলে সেটাই তার কম্পাঙ্ক। কম্পাঙ্ক সূত্র কি লিখছিলাম? এফ সমান সমান 1 মিনিটে যতবার দোলে বা 1 সেকেন্ডে যতবার দোলে, এখানে কতবার দুলতেছে? 40 বার, তাই 40 হচ্ছে তার কম্পাঙ্ক, কিন্তু কি হবে? পার মিনিট হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, এর আগের অঙ্ক যেটা করছিলাম এটা একটু জেনে রাখবো। দেখি, এই যে এই অঙ্কটাতে আমরা যখন বললাম যে প্রতি সেকেন্ডে 3 বার দোলে, তার মানে তার কম্পাঙ্ক কত? 3 পার সেকেন্ড। এই যে দেখি, তার কম্পাঙ্ক 3 পার সেকেন্ড। 1 সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়, যতবার স্পন্দিত হয় সেটাই তার কম্পাঙ্ক। এখানে সেকেন্ড বলছে তাই সেকেন্ড দিছি। আচ্ছা, এখানেও ঠিক কি করব? এখানেও ঠিক সেম জিনিসটা করব। 40 বার দোলে, তার মানে 40 হচ্ছে তার কম্পাঙ্ক। যেহেতু এখানে মিনিট আছে তাই এখানে পার মিনিট দিছি। এইটুকু পর্যন্ত কি কেউ বুঝতে পারছি নাকি পারি নাই? ভাইয়া বুঝছি, বাট ওই পারছি। টি2 টা ভাই কেন বের করছেন? এই যে টি2 এর মান প্রথমে, একটু একটু আবার বলো ভাইয়া। ওই যে টি2 টা ভাই এই যে বের করলেন যে প্রথমে, হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। এর জন্য কত সময় লাগবে? আচ্ছা দেখো, সূত্র হচ্ছে আমাদের এইটা, আমরা এই সূত্রটা বসাইলাম। এখানে টি1 টা নিচে ছিল, এটা ওই পাশে চলে গেলে উপরে হয়ে যাবে। টি2 টা কেন বের করতেছি? কজ প্রথম যে সরল দোলকটা তুমি ইউজ করছো, যেটা হচ্ছে 40 সেন্টিমিটার, সেটার পর্যায়কাল তুমি জানো। এখন কি করলা তুমি? এই রশিটা রাবারের, তো এটাকে আরো টান দিলা, টেনে এটাকে 160 সেন্টিমিটার করে ফেললাম। তো 160 সেন্টিমিটার যদি করো তাহলে এটার পর্যায়কাল কি সেম থাকবে? কখনোই সেম থাকবে না। তো সেই পর্যায়কালটা কত হবে সেটা বের করার জন্য আমরা টি2 পরবর্তী পর্যায়কালটা বের করতেছি। যে প্রথম পর্যায়কাল তুমি জানো, এই যে প্রথম পর্যায়কাল কত, এই যে এখান থেকে দেওয়া আছে। সো 160 সেন্টিমিটার করে ফেললে পরবর্তী পর্যায়কালটা কত হবে সেটাই অ্যাকচুয়ালি আমরা বের করব। আচ্ছা, এই যে এই পর্যন্ত লিখে ফেললাম। এখন এখানে একটু কাপঝাপ করব। পার মিনিট আছে, পার মিনিট মানে এটাকে লেখা যাবে এইভাবে, মিনিটটা উপরে ছিল, যদি উপর থেকে নিচে আনি তাহলে নিচে মিনিট হবে। আচ্ছা, এক না লিখলেও চলবে। আচ্ছা, আমরা তো কখনো মিনিট নিয়ে কাজ করবো না, আমরা কিসে কাজ করবো? আমরা সবসময় সেকেন্ড নিয়ে কাজ করব। তো মিনিট থেকে যদি সেকেন্ডে যাইতে চাই, 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই যে সিম্পল, এফ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এফ এর ভ্যালু এখান থেকে আমি লিখে দেখাচ্ছি। দাঁড়াও, ক্যালকুলেট করে নেই। না, এভাবে দিও না, 2/3 লেখো, 2/3। আচ্ছা, এফ এর ভ্যালু আসতেছে 2/3 পার সেকেন্ড। ওই যে 40 ভাগ 60 করলে আমরা এই জিনিসটা পাবো। বাট আমাদের তো সূত্র কি ছিল? সূত্র টি2 সমান সমান টি1 ইন্টু √L2 বাই L1 ছিল। এখানে তো কোথাও কম্পাঙ্ক চায় নাই, আমাদের চাইছে কি? দোলনকাল বা পর্যায়কাল চাইছে। তো কম্পাঙ্কের একটা সূত্র আমরা কি জানি? এফ সমান সমান 1/t। এই যে এখান থেকে টি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি টি1,
যেহেতু কম্পাঙ্ক এটা প্রথমকার ক্ষেত্রের কম্পাঙ্ক, তার মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে প্রথমকার ক্ষেত্রে পর্যায়কাল পাচ্ছি। টি2 এর টি1 এর ভ্যালু যদি বের করি তাহলে 1/f1, মানে এটা জাস্ট উল্টায় যাবে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? ভাইয়া লাস্টের 2 লাইন আরেকবার একটু বোঝায়। আচ্ছা ভাই আমার অবশ্যই। T1 আর T2 এই দুটো আমার কি বুঝাইছে, সময় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি1 হচ্ছে যখন দোলন সুতার দৈর্ঘ্য 40 সেন্টিমিটার ছিল তখন হচ্ছে এটার পর্যায়কাল বা সময়। এখন যখন দোলন সুতার দৈর্ঘ্য তুমি 130 সেন্টিমিটার করে ফেলবা তখন পর্যায়কালটা কত, সেটা হচ্ছে টি2। এই ভ্যালুটা চাইছে ভাই বের করতে। আমার তো সময় দেওয়াই আছে 1 মিনিট। না, এটা আমার তো ভাই প্রথমকার সময় দেওয়া ক্ষেত্রের আছে জন্য। না, তবে প্রথমকার প্রথমটার ক্ষেত্রের ক্ষেত্রের জন্য। জন্যই তো। তা আমরা তো এখন যেটা বের করছি T1, সেটা তো আমরা ভাই প্রথমটার ক্ষেত্রের জন্যই বের করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো ওখানে 1 মিনিট বলছে। পর্যায়কালের সূত্রটা কি? আচ্ছা আমি তাহলে তোমাদের বেসিক থেকে দেখাই। ওকে, লিংক শেষ হয়ে গেলে আবার জয়েন দিও। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের মেইন বেসিক সূত্র। কেউ কোনো কথা বলো না, আমি জিনিসটুকু ফ্লো ভাবে বুঝে যাচ্ছি, তোমরা বুঝে যাবা। একবার পূর্ণ দোলন। আচ্ছা, একবার পূর্ণ দোলন মানে কি? এই যে সরল দোলকটা সাম্যাবস্থায় ছিল, সরল দোলকটা এরপর তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারে গেল, সাম্যাবস্থান ছিল, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারে গেল, দেন এরপর কি করবে, এইখান থেকে আবার পিছন দিকে ব্যাক করে এইখানে আসবে। এই যে এইখানে ছিল, এইখান থেকে এখন ব্যাক করে আবার সাম্যাবস্থানে আসছে, দেন এইখান থেকে আবার এইদিকে সরে যাবে। আচ্ছা, এখন আবার কি হবে, এখান থেকে সরে আবার এইদিকে আসবে। তার মানে একটা বস্তু যখন এইখান থেকে এইভাবে সরলো, আবার এখানে এসে আবার এইদিকে গেল, আবার এখানে আসলো, এইটা হচ্ছে তার একটা পূর্ণ দোলন। ব্যাপারটা কি বুঝতে পারছি? ব্যাপারটা খুবই খুবই মনোযোগ দিয়ে দেখো। আমি জিনিসটা থাকলে বুঝাতে পারতাম, দাঁড়াও খুব বুঝাতে পারবো। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের সরল দোলক, এইটা এখানে সাম্যাবস্থানে আছে, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার, 1 2 3 4, এই যে তার সাম্যাবস্থানে আবার ফেরত আসছে, এইটা হচ্ছে একটা পূর্ণ দোলন।